হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে মে মাসের ২৬ তারিখ মঙ্গলবার। আজকে অনেক সকাল সকাল আমার মিহি ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ওকে আবার ফিট করিয়ে দিয়ে সুন্দর মতো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন এলাম ব্যালকানিতে। এই মোজাটা বেশ কয়েকদিন আগে কাঞ্চন এনেছিল, বেশ অনেকটা দূর থেকেই এনেছে। দামটা খুব বেশি না, কিন্তু দেখলাম যে এত ভালো মোচা, ফ্রেশ মোচা পেয়েছে, তাই আজকেই রান্না করে ফেলি। এমনিতেই এক সপ্তাহ তো হয়েই গিয়েছে, জানি না এর মধ্যে আবার পোকা হয়ে যায় কিনা, টাকাটা বৃথা যাবে সেই ভেবে আজকে আমি মোচাটা বের করলাম। এই দেখুন, এখানে 436 টাকা দাম নিয়েছে, ইয়েন নিয়েছে, আর টোটাল দাম নিয়েছে 470 ইয়েন। আমাদের ভারতীয় টাকায় এইটুকু একটা মোচার দাম পড়েছে প্রায় 290 থেকে 300 টাকার মধ্যে। কাঞ্চন সবসময় অফিস বের হবার আগে দরজার এই যে কিউবগুলো রয়েছে, ডেড কিউব, সেগুলো চেঞ্জ করে যায়। তবে আজকে হয়তো যায়নি, তো আমার চোখ পড়তেই আমি চেঞ্জ করে দিলাম। যাই হোক, দেখলাম নিচে আবার ময়লা নেবার গাড়ি রয়েছে। আজকে আবার 2-3 রকম আলাদা আলাদা ময়লা নেবার গাড়ি একে একে আসতেই থাকে। এখনো নিচে প্লাস্টিকের বোতল পড়ে রয়েছে, ওগুলো হয়তো বেলা 10টার দিকে আবার নিতে আসবে। আজকের আবহাওয়াটাও একেবারে খুব সুন্দর। দূর দূর দেখুন কত কিছু দেখা যাচ্ছে, আর আকাশটা তো একেবারে মনোরম। ব্যালকনিতে এত রকমের ফুল গাছ লাগিয়েছি, সবগুলোই মোটামুটি ফুল আছে। এছাড়াও সবজি গাছগুলো মোটামুটি বেশ ভালোই বড় হয়ে গিয়েছে। লঙ্কা গাছের প্রত্যেকটা ডগায় ডগায় ফুল। তবে দেখলাম অল্প অল্প মিলিবাগ আক্রান্ত হয়েছে। আর পুঁইশাক গাছগুলো ওই ধারের গুলো তো মোটামুটি বড় হয়ে গিয়েছে, আর এই পাশের গুলো পরে বসানো, তাই এরা এখনো ছোট। ফুল গাছগুলো আমার দেখতে যে কি ভালো লাগছে, আর রংগুলো হয়েছে খাসা। শীতকালে তো গোটা শীতকাল জুড়ে এমন ঠান্ডা থাকে, তখন আর ব্যালকনিতে কিচ্ছু লাগাবার জো থাকে না। মাঝে মাঝে দিনগুলোতে আমার এমন হয় কাজবাজ সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়, আজকেও তাই হচ্ছে। খুব সকাল সকাল গাছগুলোর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তখন একবারে জলটা দিয়ে আসলে ভালো হতো। পরে আবার বিছানা পরিষ্কার করে মিহিকে ক্রিবে তুলে দিয়ে আমি আবার গাছে জল দিতে এলাম। আমাদের রেলিংগুলো ফাঁকা ফাঁকা, তো ওই জন্যে মিহিকে এখানে আনতে আমার ভয় করে। তবে পুঁইশাকের গাছগুলো যখন আরেকটু বড় হবে, ডগাগুলো এই রেলিং এর ফাঁক ফোকর দিয়ে লতিয়ে যাবে। ঘড়িতে সময় এখন প্রায় বেলা 8টা মতো। মিহিকে তো আমি সকালবেলা ব্রেস্ট ফিড করি, আবার ফর্মুলা একটু খাইয়ে দিলাম, তখনও ঘুমিয়ে পড়েছিল। সেই ফাঁকে আমি হাতের টুকটাক কাজগুলো সারলাম, আর ওর ব্রেকফাস্টটাও বানিয়েছি। আজকে অ্যাপেল ক্যারেট ওটস রয়েছে। স্নানের আগে প্রত্যেকদিন আমি মিহিকে প্রায় 1 ঘন্টা মতো একদম খালি গায়ে রেখে দিই। ডাইপার পরাই না, জামা কাপড় পরাই না, ফ্লোরে এমনিতেই ছেড়ে দিই। স্নানের আগে তো, তাই জন্য ওইভাবে রাখি। যদি হিসু পটি করে করুক, পরে আমি পরিষ্কারও করে দিই। যাই হোক, আমি এখন এই কলার মোজাটা পরিষ্কার করব। আগের দিন বেছে রাখলে খুব ভালোই হতো, কিন্তু সময় ছিল না। আর ওইদিকে আমার মিহিকে আমি ব্রেকফাস্ট করিয়ে স্নান করিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টটা সারতে সারতে একটু দেরি হয়ে গেল। অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিন্তু কিছুতেই ঘুমোবে না। হয়তো খেলতে খেলতে একটু ক্লান্ত হলে তারপর দুপুর দিকে আবার ঘুম পাড়িয়ে দেব। বাচ্চা তো কি হয়েছে, খুব একটা জোর জবরদস্তি করে লাভ নেই, যা মন চায় করুক। আজকে ভীষণ গরম পড়েছে, তো স্নান করে আমি পুজো দিলাম, আর মিহি ওই ফাঁকে ঘুমিয়েছিল। ও উঠে গিয়েছে, ও এখন আমার সামনে ওকে ক্রিপে রেখে দিয়েছি, ও দিব্যি খেলা করছে। এখন বাজে হলো বিকেল 4টে, একটু বেলার দিকে রান্না বান্না করলাম। সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে, ওই আলু কেটে রেখেছি, মোচা তো ছাড়িয়ে সিদ্ধ করা হয়ে গিয়েছে, আবার চিংড়ি মাছ সেটাও বেশিরভাগটাই করা হয়ে গিয়েছে। এখন চলুন রান্নাঘরে যাই, বাকি রান্না বান্না শেষ করি, আর তারপর বিকেল বেলায় হয়তো আমরা একটু হাঁটতেও বের হবো। কি হয়েছে বেবি? বেবি, বেবি তোমার কি হয়েছে বেবি? হ্যাঁ, মিহির না কপালে এইখানে আর চোখে এইখানে দুটো ফুসকুড়ি উঠেছে, শুধু চটকাচ্ছে। ওটা মনে হয় ওই মশা কামড়েছে, তো আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, কিন্তু ও নিজে তো বুঝতে পারছে না, ওর হয়তো চুটকাচ্ছে কিংবা ব্যথা করছে, সেই জন্য এরকম করছে। ও মা, ও মা, ও কি, 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 টা 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 টা। দাও হাত দাও।
আজকে ভাবছি আমি 2 দিনের রান্না একবারে করে রাখবো। তো তার জন্য পদে পদে বেশ 2-3 রকম মতো রান্না করব। একটু কোয়ান্টিটি বেশিতেও করব যাতে করে 2 দিন একদম আরামসে চলে যায়। তো সবার প্রথমে আমি যেটা করলাম, বাঁধাকপি নিয়েছি। আজকে বাঁধাকপি চিংড়ি মাছের একটা ঘন্ট বানাবো। আপনারা তো সবাই জানেন এই দেশে খুব ছোট্ট ছোট্ট পরিবারে মানুষ বসবাস করে। আবার কেউ কেউ তো একাও থাকে। তো সবার কথা মাথায় রেখে এখানে অর্ধেক বাঁধাকপি, আবার 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি, তরমুজ 4 ভাগের 1 ভাগ, আবার একটা আপেল, একটা কলা, একটা ধরুন ডিম সিদ্ধ, একটুখানি ওই শাক, একটা শসা, এইভাবে সবকিছু বিক্রি হয়। আবার মাছ মাংস সেটাও তো খুবই অল্প পরিমাণে বাজারে একজনের জন্য হলেও কিনতে পাওয়া যায়। আপনি দেখে অবাক হবেন, ধরুন 5-6টা চিংড়ি মাছ অথবা 200-250 গ্রাম মুরগির মাংস সেটাও আলাদা করে বিক্রি হচ্ছে। তো যাই হোক, এখানে বেশ কিছু চিংড়ি মাছ আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। সবই যেহেতু বড় চিংড়ি, তাই ছোট চিংড়ির ভাইবস দেওয়ার জন্য আমি ছোট ছোট করে কেটে তারপর রান্না করি। তো এখানে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা ভালো করে আমি ধুয়ে নিলাম। তারপর অন্য একটা ফ্রাই প্যানে আমি বাঁধাকপি রান্নার জন্য একটু সাদা তেল দিলাম, তার মধ্যে ফোড়ন দিলাম 5 ফোড়ন। আলুগুলো ভেজে নিয়ে এইবার দেবো আমি কুচি করে নেওয়া বাঁধাকপি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন তারা তো নিশ্চয়ই জানবেন যে আমাদের বাড়ির আশেপাশে প্রচুর দোকান, বাজার, শপিং মল সবকিছু রয়েছে। তাই একসাথে গোটা সপ্তাহের বাজার করে আনলে যেটা হয়, সবকিছু খুব টাটকা টাটকাই খাওয়া যায়। শুধুমাত্র মাছ, আদা, রসুন, আলু, পেঁয়াজ বাদে আমরা কোনো কিছু ওরকম ফ্রিজে জমিয়ে রাখার মতো করে কিনি না। একেবারে শহরের প্রাণকেন্দ্রে থাকার এই একটা সুবিধা, সবকিছুই হাতের নাগালে। বলা যায় একরকম আপনি ফোড়ন দিয়ে কি রান্না করবেন সেটা চট করে পাশের দোকান থেকে কিনে এনে রান্না করা যায়। বাড়ির একেবারে আশেপাশে দোকান বাজার হওয়াতে এই একটা সুবিধা খুব ভালোই। তো যাই হোক, ওদিকে আমি মোচা বেছে সুন্দর মতো কুচি কুচি করে কেটে প্রেসার কুকারে 2-3টে মতো সিটি দিয়ে নিয়েছি। সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার এই আলু, মশলা, আদা বাটা সবকিছু কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা মোচাগুলো এখন এই মশলার সঙ্গে মিশিয়ে দেবো। চিংড়ি মাছ না থাকলেও খুব একটা সমস্যা ছিল না। এই মোচা কিন্তু আবার ছোলা দিয়েও খেতে খুব ভালো হয়। এসব মোচা, ডালনা এগুলো খেতে তো খুব মজা, তবে এগুলোকে বেছে পরিষ্কার করতে, রান্না করতে যা কষ্ট, সেই দিক থেকে স্বাদ কিন্তু অতুলনীয় হয়। যখন প্রথম প্রথম এই দেশে আসি তখন তো এগুলো বাজারে কোনোদিনই আমি দেখতে পাইনি। ওই করোনার পর থেকেই সবকিছু বাজারে আসতে ধীরে উঠতে শুরু করলো। আর তার আগে যতবার আমি দেশে গিয়েছি ততবার জানেন তো এরকম সবজি, মাছ, মাংস সবকিছুই যেগুলো আর কি রেয়ারেস্ট এখানে, সেগুলো প্যাকেট করে সুন্দর মা গুছিয়ে দিত, নিয়ে আসতাম কাঞ্চনের জন্য। আবার যখন দুজন একসঙ্গে যেতাম তখন আবার নিজেদের জন্য প্রায় 1 মাসের মতো লেবু, কাঁচা লঙ্কা, মুগ ডাল, আবার ওই বিউলির ডাল, তার সাথে ধরুন একটু কষা মাংস, এগুলো আবার সুন্দর মতো পোটলা পোটলা করে অনেকবার নিয়ে এসেছি। কিন্তু এই করোনার পর থেকে এখন তো এদেশে খুব কড়াকড়ি হয়ে গিয়েছে এইসব জিনিসপত্র আনার ক্ষেত্রে, তাই এখন আর এগুলো আনা যায় না। সবজি, মাছ, মাংস, আচার বা ডাল, চাল এগুলো কোনো কিছুই এখন আর জাপানে আনা নেওয়া করা যায় না। প্যান্ডেমিকের আগে যে চেক হতো না এমনটা কিন্তু না, চেক হতো তবে অত কড়াকড়ি ছিল না। এখন যেমন ছোট ছোট কুকুর দিয়েছে, তারা আবার স্মেল শুকে তারপর চেক করে। যাকে চলুন, এখানে দেখুন বাঁধাকপিটা বেশ সুন্দর মজে গিয়েছে। সমস্ত রকম মশলা দিয়ে ভালো মতো বাঁধাকপিটাকে আমি ঢেকে ঢেকে রান্না করছি। আর একদম শেষে আমি চিংড়ি মাছ দিয়ে আর একটুখানি ঢেকে দিলাম। এই ফাঁকে আবার আমার মিহিও ঘুম থেকে উঠে গিয়েছে। দুটো রান্নাই আমার প্রায় শেষের দিকে, তাই এখন আর খুব একটা ঝামেলা নেই। এখন ওই ছোলার ডালের যে ডালনাটা করব, ছোলার ডালের বড়ার তরকারি, ওইটা শুধু করতেই যা বাকি। তো ওটা যেহেতু ভেজে ঝোল করে কষিয়ে আবার রান্না করার একটা ব্যাপার রয়েছে, এই রান্নাটা অনেক ঝামেলার। নিরামিষ হলে কি হবে, প্রচুর রসিয়ে কষিয়ে ভেজে ভুজে রান্না করতে সময় যায় অনেক। তাই এই ঝামেলাবিহীন রান্নাগুলো আগে সেরে তারপর ওটার দিকে যাব। আমার কাছে জানেন তো, মোচার তরকারি একদম শুকনো শুকনো না হয়ে বরং একটু মাখো মাখো বা নরম নরম থাকলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি ওই রকম কনসিস্টেন্সিতে আনার চেষ্টা করছি। আর ওইদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গিয়েছে। জাস্ট আমি একটুখানি কড়াইশুঁটি দিলাম। ফ্রোজেন কড়াইশুঁটি বাড়িতে তো সবসময় থাকে, ওখান থেকে 1 মুঠো কড়াইশুঁটি গরম জলে ভিজিয়ে তারপর সরাসরি দিয়ে দিলাম। আর এই মোচার তরকারি সেটাও হয়ে গিয়েছে। জাস্ট একটুখানি গরম মশলা গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে নাবিয়ে নেব। ঘিটা বাড়িতে থাকলে সেটাও দিতাম। কি যে সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। অর্ধেক রান্না রেখে এখন আমি ছুটছি। বললাম না যে বাইরে বের হব, কিন্তু এমনি এমনি বাইরে বের হচ্ছি না। তার একটাই কারণ, মিহির গতকালকে দেখেছিলাম ওই হাতে আর একটা থাইয়ে একটু কুচি কুচি মতো হয়েছে। তো আমি ভেবেছিলাম মশা কামড়েছে তাই ফোসকা পড়ে গিয়েছে, কিন্তু আজকে দেখছি যে না, এটা মশার কামড় তো হতে পারে না। তার কারণ গায়ে আরও বেশ কয়েকটা অটোমেটিকলি উঠে গিয়েছে। তো ওই কারণে আমি ওকে নিয়ে ঝটপট ছুটছি। আমার অর্ধেক রান্না হয়েছে, আমি যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। তো কাঞ্চনকে বললাম ফোন করে, ও হচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট তুলে দিল।
তো এখন আমি ঝটপট ঝটপট করে যাচ্ছি। মামা আরে ওকে, তো চলুন যাই। পুচি 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 পুচি। বাড়ির একদম কাছে ক্লিনিক বা হসপিটাল কিছু থাকলে তার যে কি ভালো সুবিধা। এই যে বাড়ির সামনের এই বড় বিল্ডিংটায় রয়েছে স্কিন থেকে শুরু করে মাথা, চোখ, মুখ, আর্থ্রাইটিস সব কিছুর ক্লিনিক, আর ওষুধের দোকানও রয়েছে। আর এই পাশে রয়েছে একটা, এটা হচ্ছে একদম জেনারেল, সব কিছুর জন্য এখানে যাওয়া যেতে পারে। তো চলেই এসছি, বাড়ি থেকে হয়তো 1 মিনিট হাঁটা দূরত্বে। তো চলুন আগে দেখি কি বলে ডক্টর। বাচ্চাদের বোধ হয় একটা নিজস্ব জগৎ আছে। আমার মিহির থেকে বেশ অনেকটাই বড় সামনে একটা মেয়ে বাচ্চা বসেছিল, ওকে দেখে দেখলাম মিহিও খুব সুন্দর হাত নাড়াচ্ছে। বিপরীত দিক থেকে দেখলাম ও বেশ খুশি আর কথা বলতে চাইছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তো সবাই বাচ্চা, তার উপর সবাই ছোট, একজনের থেকে অন্যজনের যাতে ইনফেকশন ছড়িয়ে না যায় তাই সবাই দূরে দূরে এসে বসে। বাড়ি থেকে আমি যখন বের হই তখন এতটাও ফোলা ছিল না, কয়েক মিনিটের মধ্যেই দেখলাম ব্যাপারটা একদম ফুলে লাল হয়ে মুখটা বেরিয়ে গেল। মিচান মিচান ওখান থেকে বেরিয়ে তো পড়লাম, কিন্তু ওরা বলছে যে মশা, এটা মশারই কামড়। ডক্টর বলছে যে না, এটা মশা ছাড়া অন্য কিছু না। কিন্তু আমার একটু সিম্পাই, আমি একটু ভয় ভয় করছে। দেখা যাক, আর 2 দিন যাক। ডক্টর বললো যদি পরিবর্তন হওয়ার থাকে তাহলে আজকে রাতের মধ্যেই পরিবর্তন হবে। তো যাই হোক, আজকে ওষুধ দিল না। আগের দিন যেহেতু নিয়ে গেছিলাম জ্বরের সময়, তখন একটা দুটো ছিল, তো তখন ওষুধ দিয়েছিল সেটাই আজকে লাগাতে বললো। আর ওখানে গিয়ে ও তো একেবারে পাগল হয়ে গেছে সবাইকে দেখে। আমার দাদা আমার নিজের মামাকে দেখলে ভয় পায়, অথচ অচেনা সবার সাথে কি বন্ধুত্ব, কি আলাপচারিতা ওর, কি জানি ওর মাথার মধ্যে কি ঘোরে। বেশ, বাড়িতে চলে এসেছি, একদম পাশেই তো, তাই যেতে আসতে খুব একটা সময় লাগে না। ওকে এই পাশে রেখে আমি গিয়েছিলাম রান্না করতে। বাকি যেটুকুনি কাজ রয়েছে ভাবলাম সেরে ফেলি। কিন্তু অনেকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে আমি ভাবলাম দেখি কি করে। শোনা, তুই কি করলি বলতো? ওই জলটা কি তোর জন্য দিয়েছিলাম? ওই জল তো গোপালা, কৃষ্ণ আর লোকনাথ আর লক্ষ্মী 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 দিদি খাবে। কেন খেলি বাবা জলটা বলতো? আজকে আমার মিহি প্রথম ঠাকুরঘর থেকে জল নিয়ে খেলো। আমার যে কি ভালো লাগছে, এত দুষ্টু হয়েছে আর এত কিউট কিউট ব্যাপারগুলো করে, আমার তো খুব ভাল লাগে। ভাগ্যিস ভগবান আমাকে সুযোগ করে দিয়েছিল মা হওয়ার। পুরো একটা পুতুল পেয়েছি আমি। যে দিন যাই সেই দিনই তো এখন বড় হচ্ছে, তাই এই ছোট্ট ছোট্ট মজার স্মৃতিগুলো সারা জীবন মনের খাতায় লেখা থাকবে। যাই হোক, এখানে বড়ার ডালনা বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নিলাম। সাধারণ গুঁড়ো মশলা, টক দই আর টমেটো দিয়েছি। আর এই যে ছোলার ডালের বড়াগুলো, অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ, নুন, মিষ্টি দিয়ে একদম ওই ল্যাংচার শেপে আমি না সুন্দর মতো ভেজে নিচ্ছি। আজকে একটু অন্যরকম শেপ করলাম, আমার মনে হয় একজনের একটা দুটো হলেই হয়ে যাবে। আর এখানে টক দই দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেইটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু দিয়ে সুন্দর মতো কষিয়ে নিলাম।
ওর সামনে হাজার খেলনা দেব কিন্তু কিছুতেই থাকবে না, যেখানে আমাকে দেখবে সেখানে দুষ্টুমি করতে করতে চলে যাবে। আর আজকাল তো এমন হয়েছে যা পাবে তাই মুখে দেবে, আর যা পাবে সেটাই উঁচু থেকে, বিছানা থেকে, ক্রিপ থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। যে কোনো জিনিস হাতের নাগালে থাকলেই ফেলবে, সেটা দেখবে কেমন হলো, কেমন ভাবে গড়িয়ে পড়লো, কত দূর গেল, মা কি রিয়াক্ট করলো, এইসবই হচ্ছে ওর এখনকার অ্যাক্টিভিটি। যাকে দেখুন এখানে বড়ার ডালনাটা আমার রেডি হয়ে গিয়েছে। আর আজকে না বড়ার ডালনাটা আমি একটু ঝোল ঝোল রেখেছি, তার একটাই কারণ এটা যেহেতু বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ঝোলটা না অনেকটা শুষে নেয় বড়াগুলো, তাই জন্য ঝোলটা এখন একটু পাতলা করে বেশি করেই রাখলাম। আর প্রচুর গরম পড়েছে বলে আমি একটুখানি প্লেন দইয়ের শরবত বানালাম। বেশি কিছু উপকরণও লাগে না, তাতেই এই দইয়ের শরবত বা ছাঁচ যেটাই বলুন না কেন খেতে খুবই টেস্টি হয়। বেশ অনেকটা পরিমাণ বানিয়েছি, আমি 2 গ্লাস প্রথম খেয়ে নেব আর বাদ বাকিটা কাঞ্চনের জন্য রেখে দেব। ও প্রায় অফিস থেকে ফিরলো বলে এত গরমের মধ্যে এই দইয়ের শরবত খেলে যেমনি পেট ঠান্ডা হয় তেমনি শরীরটাও ভালো থাকে। বেশ চলুন এই শরবতটা ঢকঢক করে খেয়ে নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।